আসসালামু আলাইকুম। আশা করছি শুনতে পাচ্ছ। ওয়ালাইকুম আসসালাম স্যার। ওকে। তো দেখো গতদিনে আমরা গতদিনে পড়ছিলাম হচ্ছে ফ্রান্সিস বেকনের অফ ট্রুথ, এবং অফ ট্রুথের কিছু অংশ বাদ ছিল আমাদের। ফার্স্ট পার্টটা আমরা করেছি, আজকে আমরা সেকেন্ড পার্টটা করবো আর কি। এবং আজকে অনেকখানি পড়বো, এই সেকেন্ড পার্টটা শেষ করবো, প্লাস এইটারই একটা সামারি পড়ার চেষ্টা করবো আমরা, এটার ভিতরে কি আছে, কি বলা হয়েছে, সেই জিনিসগুলোর একটা সামারি। তাহলে এটা সম্পর্কে আমাদের একটা আইডিয়াগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা এখান থেকে পড়ি। তার আগে তোমাদের কারো কিছু বলার থাকলে বলতে পারো। একজনে যে বলতেছিল কি জানো, শাওন নাকি জানো। স্যার আমি সালাম দিছিলাম যে ও আসসালামু আচ্ছা আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। ওকে, তাহলে গতদিনে এই পর্যন্ত আমরা পড়েছিলাম, আজকে এখান থেকে আমরা পড়ি। দেখো, এই যে এই লাইনটুকুতে কি বলা হয়েছে সেটা এখানে আছে। বলা হচ্ছে যে every revered man of great wisdom denigrated poetry saying it contained lies। বলা হচ্ছে যে কিছু শ্রদ্ধাভাজন ব্যক্তি, এবং শ্রদ্ধাভাজনই না, তারা এমনকি জ্ঞানী ব্যক্তি, তো তারা কি করে, তারা হচ্ছে পোয়েট্রিকে কলঙ্কিত করে, বা পোয়েট্রিকে আন্ডারমাইন করে, এই, এবং বলে যে এর ভেতরে মিথ্যা মিথ্যা থাকে। মিথ্যা থাকে বলে, পোয়েট্রির ভেতরে মিথ্যা রয়েছে এটা বলে পোয়েট্রিকে কলঙ্কিত করে কিছু সম্মানিত, কিছু জ্ঞানী লোকজন এটা বলে থাকে। They felt the poet adds fiction, exaggeration, allusions, etc. to the poems to impart it some charm and attraction for the reader। তারা যে কথাটা বলে বা যেটা অনুভব করে সেটা হলো যে পোয়েটরা তাদের পোয়েট্রির ভেতরে ফিকশন অ্যাড করে, অর্থাৎ কাল্পনিক কথাবার্তা সেগুলো অ্যাড করে। তারা তারা এক্সাজারেট করে, অর্থাৎ ওই যে হাইপারবোলিক এক্সপ্রেশনগুলো ইউজ করে। ওই যে বলতেছে না যে 10,000 saw at a glance, 10,000 আমি দেখে ফেললাম। তো ওই রকম কথাবার্তা বলে থাকে। অ্যালিউশন ইউজ করে, ওই যে সেভেন স্লিপার্স ডে ফার্স্ট ইয়ারে তোমরা পড়েছিলা। আমি ফার্স্ট ইয়ারগুলো থেকে উদাহরণ দিই, কারণ ওইটা রিকালেক্ট করতে সুবিধা হয় আমার, সেই জন্য। তোমাদের এখান থেকে যদি আমরা অ্যালিউশন নিতে চাই তাহলে আমাকে খুঁজতে হবে। তো এই জন্য আমি ফার্স্ট ইয়ার থেকে এক্সাজারে মানে ইয়ে করি। তো এই যে এটাই অ্যালিউশন। এই যে আমি যেমন ফার্স্ট ইয়ার থেকে কথাগুলো বলতেছি, রেফারেন্স দিচ্ছি, তো এইটাই হচ্ছে অ্যালিউশন। ফার্স্ট ইয়ারে গুডমোরো কবিতা যেমন রয়েছে সেভেন স্লিপার্স ডেন, সেটা একটা অ্যালিউশন আর কি। তারপরে ওই যে টু অটাম টু অটাম কবিতার ভিতরে যে রুদের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে অ্যালিউশন। ইনফ্যাক্ট তোমরা ওই যে সেকেন্ড ইয়ারে পড়েছো কুবলা খান, ওখানে কুবলা খানের কথা বলা হচ্ছে, হ্যাঁ, সেটা অ্যালিউশন। আচ্ছা, এবং এইগুলো তারা ইউজ করে কবিতাকে আরো আকর্ষণীয় করার জন্য, এবং রিডারদের কাছে আরো আকর্ষণীয় করে তোলার জন্য, মানে কবিতা পড়ে যাতে মজা লাগে। Bacon says most of these lies actually may not stay permanently in the mind of the reader। বেকন বলতেছে যে এই ম্যাক্সিমাম যে মিথ্যাগুলি এগুলো পার্মানেন্টলি রিডারদের মনে থাকে না, মানে রিডাররা এটাকে ওইভাবে মনে রাখে না যে এটা মিথ্যা কথা। আমরা আমরা ওই যে ছোটবেলার কবিতা পড়ি না, যে গোল করো না, ছোটন ঘুমায় খাটে, এই ঘুমকে কিনতে হইছে নওয়াব বাড়ির হাটে। দেখো, ঘুমকে তো কেনা যাবে না, তাই না? আর নওয়াব বাড়ির হাট আর যে হাটই হোক, কিন্তু এগুলো আমাদের মনে আছে। ওই মিথ্যা কথা, ওটা যে মিথ্যা কথা এই হিসাবে মনে নাই, আমাদের মনে আছে ওইটার ওই যে রাইমটা। বাচ্চাদেরকে বলতে গেলে বাচ্চারাও সহজে এটাকে মনে রাখতে পারে, বা তারা রিপিট করে, তারা তাদের ভেতরে ধারণ করে। এই জন্য আমরা ওই কবিতাগুলো মনে রাখি। এটা আমি একটা ছোট উদাহরণ দিলাম একটা রাইম দিয়ে। বাট বড়গুলার ক্ষেত্রেও, বড় একটা কবিতার ক্ষেত্রেও কিন্তু এই কথাগুলো হয়। যেমন জন ডানের কবিতাগুলো, কিছু কিছু কবিতা আছে যেটা একটা বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে উদ্দেশ্য করে বলে, বা ভাইস ভার্সা। তো এগুলোর ম্যাক্সিমাম কথাগুলোই মিথ্যাই হয়ে থাকে। কিন্তু বেকন বলতেছে মিথ্যা হোক, কিন্তু এই মিথ্যাগুলো রিডারদের মনের ভেতরে একেবারে পার্মানেন্টলি থাকে না। However, a part of such falsehood does get embedded in the reader's mind, impairing the sense of the readers। বলা হচ্ছে যে যাই হোক, এই ফলসুডের কিছু অংশ, এ পার্ট বলা হচ্ছে কিছু অংশ, এগুলো হচ্ছে রিডারদের মনে এমবেড হয়ে থাকে। এমবেড মানে কি? এমবেড মানে হচ্ছে একেবারে গেঁথে থাকা আর কি। রিডারদের মনে কিছুটা মিথ্যা গেঁথে থাকে, পুরোপুরি থাকে না।
এবং এম্পেয়ারিং দ্য সেন্স অফ রিডার্স, এবং এই কিছুটা মিথ্যাই হচ্ছে রিডারদের মনকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে। বলা হচ্ছে পুরোটা থাকে না, অল্প একটু থাকে, এবং যেটুকু থাকে সেটুকুই হচ্ছে রিডারদের মনকে ক্ষতিগ্রস্ত করে। এম্পেয়ারিং বলতে দুর্বল করা বা ক্ষতি সাধন করা। This could indeed be a sad consequence of reading poetry, এবং এটাই হতে পারে এই কবিতা পড়ার একটা দুঃখজনক ফলাফল বা দুঃখজনক একটা রেজাল্ট হতে পারে। মানে এখানে কবিতার একটু এগেনস্টে গিয়ে যেন কথা বলতেছেন আমাদের ফ্রান্সিস বেকন, কিন্তু আসলে কবিতার এগেনস্টে গিয়ে পারা যাবে না। যত রকম রাইটিংই হোক না কেন, যে রাইটিংই হোক না কেন, কবিতার এগেনস্টে পারা যাবে না। কবিতা যতই মিথ্যা কথা বলুক, তো তারপরেও কবিতা হচ্ছে কবিতা, কবিতাই, তাই না? যেমন ধরো পৃথিবীতে গান, যেগুলো গান তো সুর দেওয়ার পরেও এটা গান হয়েছে, সুর দেওয়ার আগে কি ওটা কবিতা না? পাথরে ফুল ফোটাবো, সাগরের ঢেউ থামাবো, এগুলা হাইপারবোলিক এক্সপ্রেশন না? এগুলো কিন্তু কবিতা, বাট যখন তুমি সুর দিচ্ছ তখন সেটা গান হচ্ছে। তো গানকে কি তুমি মুছে দিতে পারবা? পারবা না। তুমি সুরকে মুছে দিতে পারবা? পারবা না, এগুলো থাকবেই। আর কবিতা যেটা, সেটাকেও মুছতে পারবা না। ওকে, এবার আসো এই জায়গাটাতে, পরের লাইনটাতে। আমাদের বলতেছেন, ফ্রান্সিস বেকন বলতেছেন, সো লাইস আনডাউটেডলি ডিপ্রেভ দ্য মাইন্ড, সুতরাং মিথ্যা অবশ্যই মনকে ক্ষতিগ্রস্ত করে। ট্রুথ অন দ্য আদার হ্যান্ড রিমেইনস আনব্লেমিশড অলওয়েজ, এবং সত্য অন্যদিকে সবসময়ের জন্যই তোমার মানে ভালো থাকে, এক কথায় এটা আমাদের মনকে কখনোই ক্ষতিগ্রস্ত করে না এবং নিষ্কলুষ থাকে। এটা সত্যকে কখনোই আমরা কলঙ্কিত করতে পারি না, সত্য যেটা সেটাই। It is absolute and doesn't lend itself to different interpretations. বলা হচ্ছে সত্য, ইট বলতে এখানে সত্য, সত্য হচ্ছে চূড়ান্ত একটা জিনিস, এবং এইটাকে ইট ডাজন্ট লেন্ড ইটসেলফ টু ডিফারিং ইন্টারপ্রিটেশন, এবং এইটার আর আলাদা কোনো ইন্টারপ্রিটেশনের দরকার হয় না। সত্য জিনিসটা সত্য, সবসময় সত্য। যেমন ধরো তুমি তোমার আহ, আহ, একটা কাজ করে এসছো, এই কাজটাকে ঢাকতে গেলে, যে একটা কথা বলে না যে মিথ্যাকে ঢাকতে আরো 10টা মিথ্যা বলতে হয় একটা মিথ্যাকে ঢাকতে, এবং ওইটাতে একটা দুর্বলতা কাজ করে, মনের দিক থেকে তুমি দুর্বল বা একটা আতঙ্ক কাজ করে। বাট সত্যের ক্ষেত্রে, যেমন হয়তো তুমি তোমার বাবার পকেট থেকে 100 টাকা নিয়েছো, মানে আরো 10 বছর আগের কথা বলতেছি তোমাদের ক্ষেত্রে, তো টাকা নিয়েছে, এবার তুমি ধরা পড়ে গেছো। যদি বলে এই টাকা নিয়েছিস, তখন তুমি যদি বলে হ্যাঁ নিয়েছি, বাস একটু শাটিং শুটিং দিয়ে রেখে দিল। বাট যদি বলো যে না নেইনি, নেইনি, তাহলে টাকা গেল কই, তখন তোমাকে অনেক ইয়ে পোহাইতে হবে, আরো মিথ্যা কথা বলতে হবে। ইনফ্যাক্ট বলতে হবে তখন ওই যে তুমি হয়তো ওই টাকাতে একটা কিছু কিনেছো। তো ব্যাপারটা এরকম যে একটা মিথ্যাকে ঢাকতে অনেকগুলো ইন্টারপ্রিটেশনের দরকার হয়, অনেকগুলো জিনিসের দরকার হয়, কিন্তু সত্য কখনোই এটা করতে হয় না। যদি বলে টাকা নিয়েছিস, হ্যাঁ নিয়েছি, বাস আর কিচ্ছু দরকার নেই। হ্যাঁ, মানে পিটনটা আসবে আর কি, পিটনটা খাবা, বা সত্য বলার কারণে খাবা না। বাট যখন মিথ্যা বলার পরে ধরা পড়বা, তখন ওইটা আরো বেশি সমস্যা হয়ে গেল না? আরো বেশি করে মার দেবে না? তোমরা অবশ্য বাবার পকেট থেকে বা মার আঁচলের থেকে তোমরা টাকা চুরি করোনি। আমরা আমাদের সময় এটা কিন্তু আমরা করতাম, এবং এটা একটা স্কিল ছিল। ওই ধরো যখন আমাদের বয়স কত, 7-8-এ যখন পড়তাম, 9-এ, এটা একটা স্কিল ছিল। আর একটা জিনিস স্কিল ছিল, যেটা হচ্ছে আমরা যখন অনার্সে পড়ি তখন, এটা তোমরাও হয়তো বা প্র্যাকটিস করো, দেখা যাচ্ছে লাগবে হচ্ছে আমাদের সময় আর কি, আমাদের সময় কম লাগতো ফর্ম ফিল আপে, হয়তো 2500, আমরা তখন নিতাম হচ্ছে মানে 2000 বাড়িয়ে নিতাম। এইটা এটা স্যার আমরাও নেই, হ্যাঁ। আচ্ছা বেশি নেই, বেশি বেশি নেই না। না, এখন তো তোমাদের টাকাও বেশি লাগে, আমাদের সময় এত বেশি টাকা লাগতো না। আমি আমার নেই বাসায় স্যার। হ্যাঁ, এটা 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 গুড প্র্যাকটিস। তবে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে এই টাকাগুলো নিয়ে ভালো কাজে লাগাবা। আমি আমার মনে আছে 2000 কত 8-9-এর দিকে মনে হয়, এই সাইফুডসে কোর্স করেছিলাম আমি এরকম একটা টাকা নিয়ে। আলাদা করে টাকা চাইলে তো ওটাতে আবার বলবে যে কিসের টাকা, কেন টাকা, কিসের কোর্স, এটা সেটা। তো ওই আমি ফার্স্ট ইয়ারেই, আমি প্রথম ইয়ার থেকে আর কি ওরকমভাবে নিতাম। ফার্স্ট ইয়ারে নিয়েছিলাম একটু বেশি করে নিয়ে, আমি সাইফুডসে ভর্তি হয়েছিলাম। সেকেন্ড ইয়ারে মনে হয় সাইফুডসে ভর্তি হয়েছিলাম। তো ভর্তি হয়ে ওই স্পোকেন ইংলিশটা করেছিলাম আর কি।
তারপরে আরো মনে আছে যে ফার্স্ট ইয়ারে, হ্যাঁ ফার্স্ট ইয়ারে অন্য আরেকটা জায়গায়। স্পোকেন কোর্সটা কি রকম হয়? হ্যাঁ ভর্তি হলে বুঝলাম না। মঞ্জিনাপুর স্পোকেন কোর্স হলে স্কুলে মঞ্জিনাপুর স্পোকেন কোর্সটা আচ্ছা মঞ্জেরিনাপুর যেটা করলে সেটা কেমন হচ্ছে, হয়? মঞ্জেরিনাপুর যেটা সেটা হচ্ছে বেসিক এবং সিচুয়েশনাল। হ্যাঁ ওইটা আমাদের ইংলিশ যারা আমরা পড়ি আমাদের জন্য অত বেশি কাজে দেবে না। তোমরা আরো যেগুলো আছে যেমন সাইফার্সের কথা বললাম, ঢাকায় যারা আছো এই জায়গাগুলোতে করতে পারো। তারপরে ওই যে অনলাইনে যদি করো ওই যে একজন আছে ইংলিশ থেরাপি বলে ওইটা, তারপর রাহাতের একটা কোর্স আছে। সাফিন্স কেমন? হ্যাঁ সাফিন্স সাফিন্স তো ভালো হওয়ার কথা কিন্তু ও একটু বেশি ইয়ে করে, এক্সাজারেশনটা বেশি। হ্যাঁ তো এই জন্য আমার কাছে অত ভালো লাগে না। আর মঞ্জেরিনের হচ্ছে বইটা কিনে নিতে পারো, বইটা কিনলেই তুমি সিচুয়েশনাল ইংলিশগুলো এমনি পারবা। বইটার ভেতরেই সব আছে। কোর্সের কি অনলাইনে কোর্স আছে? অনলাইন কোর্স আছে কিন্তু ওগুলো রেকর্ডেড ভিডিও আর কি মঞ্জেরিনের। আর তুমি ওই যে অনলাইনে হচ্ছে রাহাত ইংলিশের একটা কোর্স আছে আর কি, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি দাঁড়াও। এদের অনলাইন কোর্স তুমি করবা তাহলে এখান থেকে তোমরা অনেক কিছু এমনিতে ভালো জানতে পারবা। স্যার একটা আছে রফিক স্যার, উনি অনেক ভালো বোঝায়। আমি দেখি দাঁড়াও, এটা রাহাত ইংলিশ কি, আর এই যে এইটাতে করবা। এই ছেলেটা বেশ ভালো, এই যে এইটাতে এদের অনলাইনটা আছে, অনলাইনে বেশ ভালো এরা। মানে এই সবই মূলত বেসিক হচ্ছে ওই সাইফুরস লাইভ থেকেই। ক্লাস করাই? হ্যাঁ লাইভ ক্লাস করায় সাইফুরস থেকে। ওদের একটা রিসেন্ট ব্যাচ লাইভ ক্লাসে হচ্ছে তোমার অনলাইন ব্যাচে ওদের মনে হয় 2000 টাকা। তবে ওই সব বেসিক হচ্ছে সাইফুরসের। হ্যাঁ আমার মনে আছে যেহেতু আমি সাইফুরসে কোর্স করেছি, আর এদের কোর্সগুলো ওই একই রকমের। এদের কোর্সগুলো একই রকমের যার জন্য এখান থেকে তোমরা উপকৃত হবা বেশি। মানে অ্যাজ এ স্টুডেন্ট অফ ইংলিশ লিটারেচার তোমরা এই কোর্সগুলো থেকে বেশি উপকৃত হবা। ওই এফএম মেথড তারপরে হচ্ছে মঞ্জিরেন শহীদের এই কোর্সের চাইতে। ওগুলো সিচুয়েশনাল, একটা সিচুয়েশনে পড়লা, দোকানে গেলা কিভাবে দোকানদারের সাথে ডিল করবা, একটা হ্যাঁ হোটেলে গেলা কিভাবে ডিল করবা, ওইটা কিন্তু এটা ভালো, এটা তোমরা করতে পারো। এটা করতে পারো যে অনলাইন কোর্স, বেশি টাকাও লাগবে না। ও একটা বইও করেছে, তো বই এমনি পাবা, তোমরা ওই কোর্সে ভর্তি হইও তাহলে। এই যে 2000 টাকা মাত্র। যাক ওর একটা ইয়ে করে দিলাম আমি, কি বলে এটা, অ্যাড করে দিলাম। আমি কিন্তু চিনিও না, হ্যাঁ আমি চিনিও না, পার্সোনালি কোনো কিছুই জানা নাই। আমি এটা এর অনেকগুলো ভিডিও দেখেছি, দেখে আমার মনে হয়েছে যে এটা করা যেতে পারে। আচ্ছা ওকে, এবার আমরা কোথায় ছিলাম? আচ্ছা এবার আসো, তো আমরা আচ্ছা এই যে মিথ্যাকে ঢাকতে অনেকগুলো আরো মিথ্যা কথা বলতে হয়, বাট সত্যের ক্ষেত্রে আলাদা কোনো ইন্টারপ্রিটেশন দরকার হয় না। ইনকোয়ারি অফ ট্রুথ ইজ এ রোমান্টিক পারসুয়েট দ্যাট ডিমান্ডস ইন্ডালজেন্ট অফ দ্য পারসুয়ার আর কি। বলা হচ্ছে সত্যের সন্ধান করা এটা একটা রোমান্টিক পারসুয়েট, এটা একটা রোমান্টিক ফিলিংস আছে। রোমান্টিক বলতে এরকম না যে ওই যে প্রেম প্রেম ভাব, এটা না। হ্যাঁ এটা একটা রোমান্টিক, বা অনেকেই আছে না যে বেরিয়ে পড়েছে কি জন্য, সত্যের সন্ধানে বেরিয়ে পড়তেছে। আমরা যে নবী রাসূলদের ঘটনায় যদি ইয়ে করি, দেখো আমাদের মহানবী কি করেছেন, সত্যের সন্ধানে তিনি গিয়ে হেরা পর্বতের গুহায় থেকেছেন না, এবং আলটিমেটলি তিনি সত্যটা পেয়েছেন, মানে নবুয়ত লাভ করেছেন। তাহলে এই যে একটা হেরা গুহায় তিনি গিয়ে রাত কাটিয়েছেন, ওখানে থাকতেন, ধ্যান করতেন, এটা একটা রোমান্টিক বিষয় না? আমাদেরও মনে হয় যে এটা যদি অ্যাভেলেবল হতো তাহলে আমরাও যা করতাম অন্য কোনো গুহাতে, তাই না? যে গুহাতে বসলেই এরকম হওয়া যায়, এরকমটা যদি হওয়া যেত, তো এটা একটা রোমান্টিক ফিলিং আর কি। তো বলতেছে যে এই সত্যের সন্ধান করা এটা হচ্ছে রোমান্টিক একটা বিষয় রয়েছে, এবং যেটা শুধুমাত্র একটা পারসুয়ার যে যিনি, মানে যিনি সত্যকে সন্ধান করতেছেন, তার একটা ইচ্ছাই যথেষ্ট। নলেজ অফ ট্রুথ মিনস ওনিং দিস ইউনিক গিফট, এবং নলেজ অফ ট্রুথ সত্যের যে জ্ঞান, এইটা মানে হচ্ছে এই ইউনিক যে গিফটটা, অর্থাৎ সত্যকে যে পেয়ে যাওয়াটা, এটাই হচ্ছে একটা গিফট আর কি। When one reposes absolute faith in truth, the feelings become very enjoyable. বলা হচ্ছে যখন কোনো একজন ব্যক্তি অ্যাবসুলেট
মানে সত্যটা পেয়ে যায় এবং সেই সত্যটা পাওয়ার পরে তার ফিলিংসটা একেবারে খুবই এনজয়েবল হয়ে থাকে। ইট সিম্বলাইজেস দ্য আলটিমেট গুড অফ হিউম্যান নেচার, এবং এইটাই মানুষের যে হিউম্যান নেচার সেই নেচারটাকে সিম্বলাইজ করে। মানুষ সবসময় সত্যের সন্ধানী, তাই না? ধরো তুমি বের হয়ে গেছো সমুদ্রের ভেতরে যে আমি একটা দ্বীপ আবিষ্কার করব, শুনেছি অমুক জায়গায় এরকম দ্বীপ আছে, গিয়ে দেখলা যে তুমি শুনেছো আগে যে এরকম একটা দ্বীপ থাকতে পারে, বাট কেউ পায়নি খুঁজে, বাট তুমি গিয়ে পেয়ে গেছো। বুঝো এবার কি বিষয়টা মজাদার, রোমান্টিক একটা বিষয়। আবার ধরো তুমি তোমার বাড়ির পাশে একটা উঁচু ঢিপি আছে বা বড় একটা ভিটা মাটি আছে, তুমি শুনেছো এই জায়গায় টাকার ইয়া আছে, সাপে পাহারা দেয়, তুমি খুঁজতে খুঁজতে ওটা তুমি পেয়ে গেলা। বিষয়টা কেমন হবে? এনজয়েবল না? মানে তুমি একটা রিউমার শুনেছো এবং সেই রিউমারটাকে তুমি খুঁজতে গিয়ে দেখেছো হ্যাঁ সত্যি সত্যি সেটা আছে এবং সত্যটাকে তুমি খুঁজে পেয়েছো। তাহলে এটা অনেক রোমান্টিক একটা বিষয় না, এবং খুবই এনজয়েবল। এবং এটাই কিন্তু হিউম্যান নেচার, মানুষের নেচারটা এরকম যে কিছু একটা খালি শুনলে হয়েছে, সে ওইটার সার্চ করতে বেরিয়ে পড়ে। ওকে, এবার আসো আমরা এই অংশটা দেখি। বলা হচ্ছে when God created the world he gave the light of sense to the mankind। বলা হচ্ছে যখন গড এই পৃথিবীটাকে প্রথম সৃষ্টি করলেন তখন তিনি সর্বপ্রথমে মানুষকে লাইট অফ সেন্স দিলেন, মানে এক কথায় জ্ঞানের যে আলোটা সেটা দিলেন। ইউজিং দিস হিউম্যান বিংস কুড সি অ্যান্ড ফিল দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড দেম। এবং এই সেন্স অফ লাইট, লাইট অফ সেন্স এটা ব্যবহার করে মানুষ তার আশেপাশের বিশ্বটাকে দেখতে মানে শুরু করলো এবং ফিল করা শুরু করলো। ধরো আমরা জানি যে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পরে তাকে অনেক জিনিসের নাম শিখিয়ে দেওয়া হয়েছিল, তাই না? এখন এই নামগুলো যদি শিখিয়ে না দেওয়া হয় তাহলে তিনি কি জানতেন যে হচ্ছে এটা এই জিনিস, এটাকে পাহাড় বলে, এটাকে নদী বলে, এটাকে সমুদ্র বলে? এটা কি তিনি জানতেন? জানতেন না। দেন গড গেভ দ্য পাওয়ার অফ রিজন। এরপরে গড হচ্ছে মানুষকে যে বিবেক বা লজিক বা যুক্তি, এই যে রিজনিং এর যে পাওয়ারটা, সেই পাওয়ারটা দিলেন। ইউজিং দিস হিউম্যান বিংস কুড রিজন হোয়াট ওয়াজ গুড অর ব্যাড ইন দ্য থিংস হ্যাপেনিং বিং সেইড অ্যারাউন্ড দেম। এবং এই রিজনিং এর যে পাওয়ার সেইটাকে ব্যবহার করে মানুষ হচ্ছে বুঝতে পারলো যে তার চারিপাশে যা কিছু ঘটছে, যা কিছু আছে, তার মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ, এই রিজনিং এর জ্ঞানটা দিয়ে বুঝতে পারলো সে। অ্যাজ এ রেজাল্ট হিউম্যান বিংস গট দ্য পাওয়ার অফ এনলাইটেনমেন্ট। এবং এর ফলে যেটা হলো যে মানুষ আলোর যে সন্ধান বা এনলাইটেনমেন্টের যে পাওয়ার, জ্ঞানের যে পাওয়ার, সেই পাওয়ারটা তারা হচ্ছে পেয়ে গেল আর কি। জ্ঞানের পাওয়ার কি একটা ছোট্ট উদাহরণ দেই। ধরো আগুনে ঝাঁপ দিলে বা আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, এইটা তুমি ধরো মানে একটা ছোট বাচ্চা, সে তার সামনে আগুন দিলেই কিন্তু সে আগুনে হাত দিতে চায়, কারণ সে জানে না, এই পাওয়ারটা তার নাই। এই যে জ্ঞানটা যে আগুনে হাত দিলে হাত পুড়বে, এই জ্ঞানের যে পাওয়ারটা সেটা তার ভেতরে নাই, যার জন্য সে বারবার হাত দিচ্ছে। বাট যখন বড় হই আমরা, তখন কি হয় যে আমরা অন্যের দেখি যে হ্যাঁ অনেকের হাত পুড়ে গেছে, আমরা নিজেরাও কাছে হাত নিলে হাতে তাপ লাগে, আমরা নিজেরাও অনেকের হাত টাত পুড়ে যায়। এর ফলে একটা নলেজ আমাদের ভেতরে আসে, সেটা হচ্ছে কি যে আগুনে হাত দিলে হাত পুড়ে যায়। তাহলে এই যে একটা আগুনে হাত দিলে হাত পুড়ে, এই নলেজটার একটা পাওয়ার আছে না? এই পাওয়ারের কারণেই তো তুমি তোমার ছেলে পেলে বা তোমার আত্মীয় স্বজন কাউকে আগুনে ঝাঁপ দিতে দিবা না, তাই না? অথবা তুমি নিজেও আগুনে হাত দিবা না, কারণ হচ্ছে এই জ্ঞানের পাওয়ারটা। বা সমুদ্রে তুমি যদি এমনিতে একা একা ঝাঁপ দাও, তুমি ডুবে মারা যাবা, এটা একটা নলেজ। এখন এই নলেজটা যদি তোমার না থাকে, তাহলে এই পাওয়ারটা যদি না থাকে, তাহলে তুমি সমুদ্রে ঝাঁপ দিবা, ওরে বিশাল বড় একটা বাথটাব মনে করে তুমি দিবা লাভ, এরপরে তোমাকে স্রোতে টেনে নিয়ে চলে যাবে। তো এটাই হচ্ছে তোমার এই জ্ঞানের পাওয়ার। আফটার দিস গড radiated light that illuminated the world which was so disorderly then। বলা হচ্ছে তারপরে গড পৃথিবীর উপরে আলো ছড়িয়ে দিলেন, আলোর যে রে, সেই রেটা ছড়িয়ে দিলেন, বা গ্লো, আমরা এক কথা বলতে পারি যে নূরটাকে ছড়িয়ে দিলেন, যেটা সারা পৃথিবীটাকে আলোকিত করে ফেললো। কিন্তু ওই সময়টাতে পৃথিবীটা একটা ডিসঅর্ডার ছিল, এখানে মানে বিশৃঙ্খল একটা অবস্থা ছিল। Then his light fell on human beings to make them superior in knowledge and wisdom to other species। তারপরে তিনি মানুষের উপরে আলো নিক্ষেপ করলেন বা নূর দিলেন আর কি মানুষকে। এখানে এই আলো বলতে জ্ঞানের আলো আর কি, জ্ঞানের আলো দিলেন,
যেটা মানুষকে অন্যান্য যে স্পেসিসগুলো রয়েছে, অন্যান্য যে প্রজাতি বা সৃষ্টিকুল যেগুলো রয়েছে সেইগুলোর চাইতে সুপিরিয়র করলো মানুষকে। কারণ কি? এই যে নলেজ অ্যান্ড উইজডমের কারণে। After this, he focused his kindly light on the face of those human beings whom he loved most. এবং তারপরে তিনি ওই সমস্ত লোকের উপরে নূর দিতে থাকলেন বা আলো দিতে থাকলেন যাদেরকে তিনি পছন্দ করেন। এখানে হি বলতে গড আর কি। এবার দেখো এই এতখানির মিনিং হচ্ছে এইটুকুতে আছে। when one stand, যখন কেউ একজন স্ট্যান্ড দাঁড়ায় ইন দ্য সি বিচে and gets to see ships being rocked violently by the wind, it becomes a breathtaking experience. বলা হচ্ছে কেউ যখন একটা সমুদ্রের বিচে দাঁড়ায় আছে এবং দেখতেছে যে ঝড়ের তাণ্ডবে, বাতাসের তাণ্ডবে একটা শিপ সেটা হচ্ছে মানে পাথরের সাথে আঘাত খাচ্ছে বা মানে খুব দুলতেছে, তাহলে এইটা কি হবে? একটা ব্রেথ টেকিং একবারে এক্সপিরিয়েন্স হবে না? মানে তুমি একেবারে যেন মানে এরপরে তুমি কি আর সাগরে যাইতে চাইবা? ওই জাহাজ, ওই রকম জাহাজে তুমি আর চড়তে চাইবা না? যেমন অনেকেই দেখো, তোমাদের ভেতরে অনেকেই আছে যারা টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যায় হচ্ছে ট্রলারে করে, এবং একবার যাওয়ার পরে ম্যাক্সিমামই আর দ্বিতীয়বার ওই ট্রলারে উঠতে চায় না, কারণ ভয় পায়। মানে এখানে একই সঙ্গে তো প্রচণ্ড ঢেউ, ট্রলারগুলো উথাল পাথাল করবে এবং সাগরের বিশালতার কাছে তুমি তখন তোমার নিজেকে খুব ক্ষুদ্র মনে হবে। আর একটা জিনিস, ওই ঢেউয়ের কারণে অনেকের মাথা ঘোরে, বমি হয়, এর জন্য সে আর কিন্তু দ্বিতীয়বার উঠতে চাইবে না। ইন দ্য সেম ওয়ে, one can stand by the window of a high castle and watch the fight raging below. বলতে একইভাবে কোনো ব্যক্তি যদি কোনো একটা বড় রাজপ্রাসাদের যে টাওয়ার আছে, ক্যাসেল আছে, সেই ক্যাসেলের উইন্ডো দিয়ে নিচের ফাইট বা যুদ্ধ যদি দেখতে থাকে, তাহলে তারও ওই একটা ব্রেথ টেকিং এক্সপিরিয়েন্স হবে। কারণ সে দেখতেছে যে নিচে একজন আরেকজনকে হচ্ছে তরবারি দিয়ে আঘাত করতেছে বা গোলাগুলি করে মারা যাচ্ছে। হ্যাঁ, এটা যখন করে তখন তো গোলাগুলি ছিল না, তখন তরবারি ছিল আর কি, তরবারি, বর্ষা, বল্লম এগুলোই ছিল। তো বলা হচ্ছে যে এইটা দেখেও হচ্ছে তোমার তার ব্রেথ টেকিং অবস্থা এক্সপিরিয়েন্স হয়ে যাবে আর কি। This also is a unique experience. বলতে এটাও একটা ইউনিক এক্সপিরিয়েন্স। ইন দ্য সেম ওয়ে, when a human being can realize truth, বলা হচ্ছে যে একইভাবে যখন একজন মানুষ সত্যকে উপলব্ধি করে, he can feel as if he stand atop a high mountain enjoying its beauty and bliss. যখন কোনো মানুষ সত্যকে খুঁজে পায়, তখন সেও এরকম একটা ফিল পায় যেন সে একটা পাহাড়ের চূড়ায় হচ্ছে সে দাঁড়িয়ে আছে এবং সে পাহাড়ের চূড়া থেকে তার চারিপাশের সৌন্দর্য, মানে প্রাকৃতিক সৌন্দর্য বা সব মিলিয়ে যে মানে ব্লিসফুল একটা মুমেন্ট, সেই ব্লিসফুল মুমেন্টটাকে সে এনজয় করতেছে সত্যকে খুঁজে পাওয়ার পরে, এরকমটাই মনে হয়। বাট অ্যাটেইনিং সাচ অ্যান এক্সঅল্টেড স্ট্যাটাস মাস্ট নট মেক দ্য ম্যান ফিল প্রাউড। কিন্তু অবশ্যই এইরকম একটা প্রশংসিত একটা স্ট্যাটাস পাওয়ার পরে মানুষের উচিত না প্রাউড ফিল করা, গর্বিত হওয়া উচিত না। মানে তুমি একটা সামথিং, কিছু একটা জিনিস পেয়ে গেলা, এরপর তুমি এত গর্বিত হয়ে গেলা যে তুমি শেষ। মানে ওই যে বলে না অহংকার পতনের মূল, এরকম অহংকার করা যাবে না। আবার ইনস্টেড হি শুড বি হাম্বল। বরং যখন তুমি এরকম লাইট পেয়ে গেলা, তুমি যখন সত্যকে পেয়ে গেলা, তখন তোমার হাম্বল হওয়া উচিত। অ্যান্ড বিনাই টুয়ার্ডস আদার্স, এবং অন্যদের কাছে তার মানে হাম্বল থাকা উচিত বা নত হওয়া উচিত। হি শুড এঙ্গেজ ইন চ্যারিটি, এবং তখন তার নিজেকে চ্যারিটিতে হচ্ছে এঙ্গেজ করা উচিত। মানে চ্যারিটি বলতে হচ্ছে কি বলে এটাকে, দাতব্য কাজ, মানে স্বেচ্ছাসেবী হয়ে মানুষকে হেল্প করা, সেই ধরনের কাজে তাকে তোমার হতে হবে আর কি, অ্যাটেন্ড করতে হবে। তো কি বলতেছে যে সত্যকে খুঁজে পাওয়া একটা ব্লিসফুল বিষয়, আশীর্বাদ পুষ্ট এবং খুবই ভালো একটা বিষয়। এটাকে পাওয়ার পরে মানুষের প্রাউড হওয়ার উচিত না, অহংকারী হওয়া উচিত না, বরং তাকে হাম্বল হতে হবে এবং বিনয়ী হতে হবে, মানে দয়ালু হতে হবে আর কি। এবং এই সময়টাতে মানুষের চ্যারিটিতে কাজ করা উচিত। কত বড় আরো আর দুটো স্ট্যান্ডা আছে। আচ্ছা, এবার এইটা
দেখো বলতেছে থিওলজিক্যাল অ্যান্ড ফিলোসফিক্যাল ট্রুথ বিলংস টু এ সার্টেন ডোমেইন। বলতেছে যে ধর্মতাত্ত্বিক এবং দার্শনিক, থিওলজি বলতে ধর্মতত্ত্ব আর কি, তো থিওলজিক্যাল এবং ফিলোসফিক্যাল ট্রুথ এইটা বিলংস টু এ সার্টেন ডোমেইন, এইটা একটা আলাদা জগৎ রয়েছে এক কথায়। ডোমেইন বলতে এখানে জগৎ, এটা একটা আলাদা জগতের। while dealing with our day-to-day mundane matter, one finds it difficult to stick to the truth always। বলা হচ্ছে যে যখন কোনো মানুষ তাদের প্রতিদিনের যে আর্থলি যে ম্যাটারগুলি রয়েছে, ম্যান্ডান বলতে আর্থলি মানে পার্থিব বা বলতে পারো হচ্ছে যে জাগতিক, তারপর হচ্ছে যখন মানুষ তার জাগতিক যে কাজকর্ম রয়েছে, যে ব্যবসা বাণিজ্য রয়েছে, এগুলো নিয়ে যখন সে ডিল করে, তখন মানুষ সবসময় সত্যের ওপরে থাকাটা ডিফিকাল্ট হয়ে যায় মানুষের জন্য। টু মেক হিজ বিজনেস অ্যান্ড ডিলিংস স্মুদার হি মিক্সেস সাম লাইস টু হিজ ডিলিংস। এবং সেই সময়টাতে তার বিজনেস, তার ব্যবসা এবং তার যে মানে কাজকর্ম আর কি, এবং তার যে মানে তার ব্যবসা বাণিজ্য বা কাজকর্ম, এগুলোকে স্মুথ করার জন্য, সাবলীল করার জন্য, সুন্দর করার জন্য সে সত্যের সাথে কিছুটা মিথ্যাটাকে মিক্স করে, মেশায়। দিস অ্যাট টাইমস অ্যাপিয়ার্স টু বি এ প্র্যাকটিক্যাল নেসেসিটি। এটা মাঝে মাঝে প্র্যাকটিক্যাল নেসেসিটি বলে মনে হয়, মানে এটা যৌক্তিক, মাঝে মাঝে যৌক্তিক মনে হয়। যেমন তুমি সোনার গহনা বানাবা, এর ভেতরে খাদ মিশাইতে হবে, আদারওয়াইজ এটা হবে না, তো এটা যৌক্তিক, তাই না? তুমি বা হচ্ছে যখন বিরিয়ানি রান্না করবা, এর ভেতরে একটু দুধ, একটু চিনি, হ্যাঁ, একটু বাটার টাটার এগুলো ইউজ করলে এটা টেস্ট বেড়ে যায়, তো এটা ঠিক আছে। এখন আমরা যদি মনে করি যে সোনার ভেতরে কেন খাদ মিশাবে, তাহলে তো গহনা হবে না। আমরা যদি মনে করি যে বিরিয়ানি রান্না করবে, ভেতরে দুধ চিনি এগুলো কেন দিবে, তাহলে তো টেস্টি হবে না, তাই না? তো কিছু ক্ষেত্রে এটা লজিক্যাল, ভেজাল দেওয়াটা লজিক্যাল, সব ক্ষেত্রে না। Although he might succeed and emerge a winner, such conduct is vile and degrading। বলতেছে যদিও মাঝে মাঝে তিনি সফল হন এবং বিজয়ী হন, কিন্তু তারপরেও এইটাকে শোভনীয় বলা যাবে না, বা এটা একটা খারাপ কাজ, একটা ভাইল, একটা মানে কি বলে, এটা একটা পাপের কাজ বা একটা ডিগ্রেডিং এর কাজ, অসম্মানজনক একটা কাজ। It is like an alloy where a foreign element is added in small quantities to make a metal like gold and silver to give it more strength and toughness। ওই যেটা বলতেছিলাম, যেটা এইটা অনেকটা অ্যালয়ের মতো। এই অ্যালয় হচ্ছে এক ধরনের, ওই যে যেটা বলতেছিলাম খাদ, হ্যাঁ, খাদকেই বলা হয় অ্যালয়, অ্যালয় মানেই খাদ আর কি। তো বলা হচ্ছে যে এটা অনেকটা অ্যালয়ের মতো, যেটা ওই যে ফরেন এলিমেন্ট হিসেবে ওই গোল্ড বা সিলভারের ভেতরে দেওয়া হয়, এবং এইটা ওই এলিমেন্টটাকে আরো অনেক বেশি স্ট্রেংথি করে এবং টাফ করে। যেমন তোমরা জানো যে লোহার সাথে যখন ওই যে ইয়ে মেশায়, কি বলে, ওই যে সংকর ধাতু বানানোর জন্য লোহার সাথে একটু কি বলে ওইটাকে, স্টিল না, অ্যালুমিনিয়াম না স্যার, অ্যালুমিনিয়ামই মেবি, যাই হোক যেটাই হোক, এটা মিশিয়ে এটাকে আরো বেশি শক্ত করে তোলা হয়। একেবারে যে জিনিস, একেবারে যে লোহাটা পিওর যে লোহা, সেটা হচ্ছে মটমটে, সেটা ভেঙে যায়। হ্যাঁ, আমরা একটা উদাহরণ দেই, ধরো পিওর লোহা দিয়ে কাজ করে হচ্ছে এই যে ঢালাই টাইপের ওই যে কড়াই টড়াই অনেক সময় বানায় না, লোহার কড়াই, এগুলো কিন্তু ভেঙে যায়। তারপরে হচ্ছে ওই যে টিউবওয়েলের বডি, মাথা না, ওই যে নিচের দিকে, এগুলো হচ্ছে তোমার পিওর লোহার, এবং এগুলো দেখবে ভেঙে যায়, এগুলো ঢালাই লোহা বলে। আর এর ভিতরে যখন তুমি খাদ যুক্ত করবা, তখন এটা হয়ে যাবে হচ্ছে সংকর ধাতু, আর সংকর ধাতু মানেই হচ্ছে ওইটা অনেক বেশি শক্তিশালী আর কি। However, such alloying robs the silver or gold of its luster। বলা হচ্ছে এই জাতীয় যদি খাদ মেশানো হয়, তাহলে এই খাদগুলি গোল্ড বা সিলভারের যে লাস্টার রয়েছে, যে ঝকঝকে ভাবটা রয়েছে, এটাকে রব করে, এটাকে মানে ডাকাতি করা বলতে এটাকে নষ্ট করে আর কি। It is like a snake that moves on its belly always and can never stand up erect and
আপরাইট। এটা অনেকটা ওই সাপের মতো, যে সাপটা হচ্ছে সবসময়ের জন্য তার পেটে ভর দিয়েই চলবে। এটাকে যদি কেউ কখনো মানে এটা কখনোই দাঁড়াতে পারে না এবং হচ্ছে আপরাইট মানে সোজা হয়ে চলতে পারে না। এটাকে যদি করতে চাও ওইটা, তাহলে কিন্তু এটা হবে না। সাপের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যই থাকতে হবে, এটাকে অন্য কিছু করা যাবে না। This is why eminent men like Montaigne declared that falsehood was universally degrading and loathsome. এই জন্য বিখ্যাত লোক মানুষ যিনি হচ্ছেন মন্টেইন, এই মন্টেইন বলেছেন যে মানে তিনি একজন বিশিষ্ট লোক, তিনি বলেছেন যে মিথ্যা সার্বজনীনভাবেই সব সময়ের জন্যই খুবই অসম্মানজনক এবং ঘৃণ্য একটা কাজ। ভাইয়া নামটাকে বোল্ড করে দিলে ভালো হতো আমাদের জন্য। আচ্ছা, মন্টেইন। ওকে, এবার আসো আমরা এবার এইটুকুতে দেখি, শেষ এটা দিয়েই, যে হোয়েন অ্যানালাইজড ডিপলি, যখন আমরা খুব গভীরভাবে বিশ্লেষণ করি, মানে এখানে আমরা না, এখানে মন্টেইনের কথাই বলতেছে, যে মন্টেইন যখন খুব ডিপলি অ্যানালাইজড করেন, হি সেইড, তিনি বলেন যে ইট মিনস দ্যাট এ পারসন হু লাইজ is afraid of ordinary mortals and has the temerity to face God. এখানে মন্টেইন বলতেছেন, তিনি খুব ডিপলি অ্যানালাইসিস করতেছেন, বিশ্লেষণ করতেছেন, এবং তিনি বিশ্লেষণ করে তিনি একটা জিনিস বলতেছেন যে যে ব্যক্তি হচ্ছে মিথ্যা কথা বলে, সেই ব্যক্তি মূলত হচ্ছে তোমার সাধারণ মানুষের কাছেও সে ভয় পায় আর কি। সাধারণ মানুষের সাথে মিশতেও সে ভয় পাচ্ছে। ধরো তুমি একটা গরিব মানুষকে ঠকানোর পরে তোমার ওই গরিব মানুষটাকে দেখলেই, দ্বিতীয়বার দেখলেই মনে হবে না যে আরে ও কি ধরে ফেলেছে নাকি, এসে কি আমাকে এখন অপমান করবে নাকি, এরকমটা মনে হবে না? ধরো তুমি একটা গরিব মানুষের কাছে তুমি 300 টাকার কাঁচামরিচ হয়তো 1000 টাকা দিয়ে বিক্রি করলা। এবার গরিব মানুষটা বাজার টাজার করে তোমার কাছে হয়তো আবার আসছে, সে পেঁয়াজ কিনবে। এবার তুমি হয়তো ভয় পাচ্ছ, আরে এসে কেমন চিল্লাপাল্লা করবে নাকি, যে আপনি কেন 300 টাকার কাছে আমার কাছ থেকে 1000 নিলেন, এরকম আমরা ভয় পাই না? মানে ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি হঠকারিতা করো, তুমি যদি মিথ্যা কথা বলো, তুমি যতই শক্তিশালী হও না কেন, আলটিমেটলি তোমাকে ভয় পেতেই হবে একটা সাধারণ মানুষের কাছেও, অর্ডিনারি মানুষের কাছেও। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে গডের সামনেও হচ্ছে তোমার মানে গডকেও ফেস করতে হবে। তো বলা হচ্ছে হ্যাজ দ্য টেমারিটি টু ফেস গড, এবং গডকে ফেস করার মতো দুঃসাহস তোমার থাকতে হবে, তখন মানে দুঃসাহসিক হতে হবে। হি ইজ আ লোলি সোল bereft of any wisdom and intellectual heft. বলা হচ্ছে এই সমস্ত মানুষ, মানে যে লোকটা আর কি এরকম মিথ্যা কথা বলতেছে তিনি তার যে সোলটা সেটা খুবই হচ্ছে বেরেফ টাইপের, খুবই লো টাইপের আর কি, এবং তিনি হচ্ছে কি বলে এক ধরনের বন্দি দশার ভেতরে পড়ে যান, অফ অ্যানি উইজডম অ্যান্ড ইন্টেলেকচুয়াল হেফট, এবং তিনি যে কোনো রকমের যে জ্ঞান এবং ইন্টেলেকচুয়াল যে কি বলে ভার ক্যারি করার মতো তিনি আর থাকেন না। মানে এক কথায় হচ্ছে তুমি যখন মিথ্যা কথা বলবা তোমার ওজনটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তুমি ধরো সারাক্ষণ মিথ্যা কথা বলতেছো, মিথ্যা কথা বলতে 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 একটা সময় তোমার ওজন নষ্ট হয়ে যাবে না? তোমাকে মানুষ আর বিশ্বাস করবে? তোমাকে আগে যেভাবে ব্যক্তিত্ব পরায়ণ বা ব্যক্তিত্বশীল মানুষ হিসেবে মানুষ ইয়ে করতো, পরে কি আর এটা করবে না। তো এটাই বলতেছে যে হি ইজ লোলি সোল, সে হচ্ছে একজন খুবই নিচু মনের একজন আত্মা বা একজন নিচু মানুষ, এবং bereft of any wisdom and intellectual heft, এবং তার ভেতরে আর তখন ওই bereft বলতে হচ্ছে ল্যাক মানে অভাব, তখন তার ভেতর উইজডমের অভাব হবে এবং ইন্টেলেকচুয়াল যে একটা হেফট যেটা সেইটা আর তোমার থাকবে না। সেই যে কি বলে হ্যাডম, সেই হ্যাডমটা আর থাকবে না। তখন তুমি যতই জ্ঞানী হও, তুমি যদি মিথ্যা কথা বলতে থাকো, তাহলে একটা সময় তোমাকে মানুষ ধরে ফেলবে এবং তোমার প্রতি তারা ঘৃণা প্রদর্শন করবে, তুমি আর ওই আসনে থাকতে পারবে না। When the day of the judgment arrives, a person who had lied all his life cannot face God and will be punished for his guilt. বলতেছে যে যখন ডে অফ জাজমেন্ট আসবে, মানে বিচার দিবস বা কিয়ামতের পরে আর কি যে সময়টা, সেই সময়টা যখন আসবে, তখন
ওই ব্যক্তি যে সারা জীবন মিথ্যা কথা বলেছে তাকে গডকে ফেস করতে হবে এবং গড তাকে পানিশমেন্ট দিবে তার এই অপরাধের কারণে। It has been said that gradual erosion of moral values in the world will slowly drag the earth to a state where faith ceases to exist আর কি। বলতেছে যে এটা বলা হয় যে গ্র্যাজুয়ালি যদি মোরাল ভ্যালুগুলোর ইরোশন ঘটে, মানে ক্ষয়ে ক্ষয়ে যদি এটা নষ্ট হয়ে যায়, হয় না যে ইরোশন ঘটে, যেমন মাটি ধুয়ে চলে যায় অনবরত একটা জায়গাতে, ধরো পানি পানি পড়তেছে, তাহলে ওইখান থেকে মাটি ক্ষয়ে ক্ষয়ে ধুয়ে ধুয়ে চলে যাবে না, এটাকে বলা ইরোশন। তো বলা হচ্ছে যে অনবরত যদি এই মোরাল ভ্যালুগুলো আমাদের ক্ষয়ে যেতে থাকে এবং এই পৃথিবী থেকে যদি নষ্ট হতে থাকে, তাহলে স্লোলি এইটা পৃথিবীকে এমন একটা অবস্থায় ফেলবে যেখানে ফেইথ বা বিশ্বাসটা আর এক্সিস্টই করবে না, যেখানে ফেইথ বা বিশ্বাসটা আর থাকবেই না। আচ্ছা, তো এই হচ্ছে টোটাল স্টোরিটা, মানে যে যা বলতে চেয়েছেন আমাদের স্পিকার বা আমাদের বেকন, সেটা আমরা এবার একটু দ্রুত এটা পড়ার চেষ্টা করি, দেখি কতটুকু শেষ করতে পারি। সামারিটা, এর ভিতরে সামারিটাতে কি বলা হচ্ছে। বেকন begins this essay by quoting পিলেট who questions what is truth। বেকন এটা শুরু করতেছেন পিলেটের মাধ্যমে এবং বলতেছেন যে হোয়াট ইজ ট্রুথ এই কোশ্চেনটার মাধ্যমে। বেকন says that truth is a belief that affixes the mind and hinders free will in thinking and acting। এখানে আমাদের বেকন বলতেছেন যে ট্রুথ হচ্ছে ওই জিনিস, ট্রুথ হচ্ছে একটা বিশ্বাস যেটা মূলত অ্যাফিক্সেস দ্য মাইন্ড, যেটা মানুষের মনকে কি বলে ঠিকঠাক করে বা মানুষের মনকে আরও বড় করে, অ্যান্ড হিন্ডার্স ফ্রি উইল, এবং সেটা হচ্ছে যা ইচ্ছা তাই করার যে বিষয়গুলি সেগুলোকে বাধা দেয়। হয় না যে হচ্ছে তুমি স্বাধীন বলে কি তুমি যা ইচ্ছা তাই করতে পারবা? তুমি স্বাধীন দেশে বসবাস করো, তাই বলে একটা রাস্তা দিয়ে যাচ্ছে এক জায়গায় দেখা যাচ্ছে গরু বাঁধা আছে, গরুটাকে ছেড়ে দিয়ে চলে যাবা? বা একটা জায়গায় একটা মানুষ বসে আছে, তুমি তাকে গিয়ে উল্টে ফেলে দিয়ে চলে যাবা? এটা তো স্বাধীনতা না, তাই না? তো বলতেছে যে সত্য হচ্ছে এমন জিনিস যেটা মানুষের মনটাকে ঠিকঠাক করে এবং একই সঙ্গে মানুষকে যা ইচ্ছা তাই করতে দেয় না, বাধা দেয়। The Greek philosophers who questioned the possibilities of human knowledge are no longer there। বলা হচ্ছে গ্রিক ফিলোসফাররা যারা হচ্ছে একটা সময় মানুষের হচ্ছে কোশ্চেন করতো মানুষের নলেজের পসিবিলিটি সম্পর্কে, তারা এখন আর নাই। বাট দেয়ার আর স্টিল সাম পিপুল হু কোশ্চেন দ্য সেম। কিন্তু তারা না থাকলে কি হবে, এখনও কিছু মানুষ আছে যারা একই রকমের কোশ্চেন করে। মেন আন্ডারগো ভ্যারিয়াস ডিফিকাল্টিস টু লার্ন দ্য ট্রুথ, বাট ওয়ান্স হি does so, it imposes a restriction on his thought and he wants to revert to lies। বলা হচ্ছে যে মানুষ বিভিন্ন ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে যায় এবং সে একটা সময় সত্যকে জানতে পারে, কিন্তু যখন সে সত্যকে জানতে পারে সে তখন অনেকগুলো রেস্ট্রিকশনের ভেতরে পড়ে যায় এবং সে তখন আবার মিথ্যাকেই রিভার্ট করে। মানে ধরো তোমার কাছে কিছু খারাপ মালামাল আছে, মানে মালামাল যদি তুমি মিথ্যা কথা না বলো তাহলে তুমি বেচতে পারবে না। তুমি যারা যদি বাজারে গিয়ে বলো যে ভাই আমার এই যে কাঁঠালটা আছে, এই কাঁঠালটা নিয়ে আসছি, এত সুন্দর এত বড়, এটা উপর থেকেই বড় কিন্তু খাইতে কিন্তু মিষ্টি না, মিষ্টি না, ভেতরে আশ ভালো লাগবে না খাইতে, এটা বললে তোমার কাঁঠাল কেউ কিনবে? কেউ কিনবে না। তখন তোমাকে কি বলতে হবে, ভাই এটা দুনিয়ার সেরা কাঁঠাল, এই কাঁঠাল ওই কি বলে হচ্ছে হেলেন খেয়েছে। মানে আমরা বলি না যে আরে এটা তো আমি এমপির বাড়িতে দিয়েছিলাম, এটারে আরেকটা কাঁঠাল ছেড়ে যে এমপির বাড়িতে দিয়েছি, চেয়ারম্যানের বাড়িতে দিয়েছি, এরকমটা অনেকে কিন্তু বলে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে মিথ্যা বলতে হবে, আদারওয়াইজ তোমাকে অনেক ডিফিকাল্টি ফেস করতে হবে, তোমার জিনিসপাতি বিক্রি হবে না, ব্যবসার ক্ষেত্রে আর কি বিশেষ করে। বেকন says that the love of a says that the love is a corrupt yet natural tendency in human beings। বেকন বলতেছে যে দ্যাট লাভ, এই যে মিথ্যাকে ভালোবাসাটা আর কি, ওই ভালোবাসাটা একটা করাপ্টেড বিষয়, দুর্নীতি বা মানে কলুষিত একটা বিষয়, কিন্তু হিউম্যান মানুষের একটা টেন্ডেন্সি এটা যে তারা মিথ্যা কথা বলবে। লাইক দ্য গ্রিক ফিলোসফার লুসিয়ান, বেকন ওয়ান্ডার্স হোয়াট মেক্স এ ম্যান লাভ লাইস, ফর ইট ডাজন্ট গিভ ডিলাইট অ্যাজ ইট ডাজ ইন পোয়েট্রি, or
doesn't allow profit as in business. গ্রিক ফিলোসফার লুসিয়ানের মতো বেকন এখানে অবাক হয়েছেন একটা বিষয় চিন্তা করে যে মানুষ কেন মিথ্যা কথা বলে। পোয়েট্রিতে মিথ্যা কথা বললে সেটা আনন্দ দেয়, ঠিক আছে, বা বিজনেসে মিথ্যা কথা বললে সেটা প্রফিট বয়ে নিয়ে আসে, সেটাও ঠিক আছে, কিন্তু এই দুটো ছাড়াও মানুষ কেন ডে টু ডে লাইফে মিথ্যা কথা বলে, এইটা চিন্তা করে আমাদের বেকন তিনি অবাক হয়েছেন। রাজশাহীতে এই এই রোমেন চাকমা আর কি, রোমেন চাকমার সাথে আমার দেখা হয়েছিল। আমি তখন সাইফুডসে মানে টুকটাক হেল্প করতাম ওদেরকে আর কি বিভিন্ন কাজকর্মে। মানে হয় না যে তুমি একটা জায়গায় স্টুডেন্ট হয়ে গেছো, তুমি ওই জায়গাটার ফ্যান হয়ে গেছো, তখন তুমি দেখা যাচ্ছে সেখানে স্টুডেন্ট নিয়ে যাচ্ছ, তারপরে দেখা যাচ্ছে তোমার ফ্রেন্ড সার্কেল অনেককে, তারপরে দেখা যাচ্ছে তুমি তাদের ওখানে যাতায়াত করছো, ওদের ল্যাঙ্গুয়েজ ক্লাবে যাচ্ছ, এরকমটা। তো ওই রোমেন চাকমা সেই সময় আমরা রাজশাহীতে একটা অনুষ্ঠান করেছিলাম আমাদের কোচিং সেন্টারের আর কি। তো রোমেন চাকমা তখন নতুন আসছে এই 2009-10-এর দিকে। তো তখন তাকে নিয়ে গিয়েছিলাম ওখানে। সাইফুডস ওরা বলেছিল যে ওরা আমাদেরকে স্পন্সর করেছিল আর কি। তো তারা বলেছিল যে আমাদের এখান থেকে এক লোক যাবে, একটু আপনারা একটু টাইম দেন এবং তার আগে ওদের সার্ভিসের সম্পর্কে বলবে। তো এই রোমেন চাকমা তখন প্রথম গিয়েছিল। তো পরবর্তীতে শুনেছি যে সাইফুডস নষ্ট হয়ে গেছে এবং রোমেন চাকমা ও নিজেই ওইরকম একটা খুলেছে। তো ব্যাপারটা এরকম যে বড় বড় জিনিস বা যারা নতুন কোনো জিনিস শুরু করে একটা সময় ওর ভেতর কিছু গ্যাপ থাকে এবং এই গ্যাপগুলো ধরে কিন্তু নতুনরা আবার জেগে উঠে, এটাই নিয়ম। তবে সাইফুডস ওই সময় প্রথম গিয়েছিল, আর ঢাকার তুলনায় সাইফুডসের টাকা রাজশাহীতে অনেক কম নিত। এবং আরেকটা জিনিস হচ্ছে যে কম নিলে একটা সময় কোয়ালিটি মেনটেন করা যায় না। হ্যাঁ, টাকা বেশি নিলে ওইটাতে কোয়ালিটি মেনটেন করা যায়। তো ওইটাই হয়েছে সাইফুডসের ক্ষেত্রেও। ওকে, truth is like daylight but it throws only as much light on the fallacies of the world as a candlelight. এখানে বলতে যে সত্য হচ্ছে ডেলাইটের মতো এবং but it throws light as much as light on the fallacies of the world as a candlelight. বলতে সত্য একটা ডেলাইটের মতো, কিন্তু এটা পৃথিবীর যে সমস্যাগুলি যা কিছু রয়েছে সেগুলোর উপরে মূলত ক্যান্ডেল লাইটের মতো আলো দেয়। মানে সত্যর লাইট অনেক বেশি, বাট এই আলোটা সব জায়গায় ফেলতে পারে না। ট্রুথ ইজ লাইক এ পার্ল হুইচ শোজ বেস্ট ইন ডেলাইট। সত্য হচ্ছে একটা রত্নের মতো যেটা ডেলাইটে অনেক সুন্দর দেখায়, বাট ক্যান নট বি লাইক এ ডায়মন্ড অর কার্বনকল দ্যাট ক্যান শাইন ইন দ্য ডার্ক। বলা হচ্ছে যে এইটা সত্য দিনের বেলায় আলো দেয়, ঠিক আছে, কিন্তু এটা ডায়মন্ডের মতো না অথবা কার্বনকলের মতো না, যেটা মূলত হচ্ছে রাত্রিবেলা বা অন্ধকারের মধ্যে হচ্ছে আলো দেয়, এরকমটা না। মানে এটা একটা রত্ন, ঠিক আছে, বাট এটা হচ্ছে ওই কোনো মণিমুক্তা বা ডায়মন্ডের মতো না। That means truth is unable to show itself in the face of a lie, just as a pearl cannot be seen in the dark. বলা হচ্ছে সত্য এটা নিজে নিজে আলো দিতে পারে না, নিজে তার নিজেকে আর কি প্রকাশ করতে পারে না, ঠিক অনেকটা ওই রত্নের মতো যেটা নিজে কোনো আলো নেই, নিজের কোনো আলো নেই, এর উপরে আলো ফেলতে হয়। সত্যেরও আলো রয়েছে, কিন্তু এটাকে যদি তুমি ইচ্ছা করো চাপা দিতে পারবা। হ্যাঁ, তবে ওই যে বলে না যে সত্য সবসময় চেপে রাখা যায় না, একটা সময় ওটা বের হয়ে আসে। এরকম অনেক ঘটনা আছে কোনোদিনই বের হয়নি। হ্যাঁ, এরকম অনেক সত্য আছে যে সত্যর ঘটনা কোনোদিনই বের হয়নি। বলে না যে সত্যকে চাপা দেওয়া যায় না, দেয়া যায়। হ্যাঁ, হয়তো হ্যাঁ তুমি তো আল্লাহর কাছে গিয়ে তো ধরা খাবেই, সেটা তো আলটিমেট জায়গা, বাট মানুষের কাছে সত্য দেয়া যায়। তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি ছোটবেলায় অনেক সত্য কথা মানে মিথ্যা কথা বলেছো, সত্যকে গোপন করেছো তোমার বাবা মার কাছে, যেগুলো তোমার বাবা মা আজও জানেনি, জীবনেও জানবে না। তো এটা চাপা পড়লো না? বলে না যে সত্যকে কখনো চাপা দেয়া যায় না, দেয়া যায়। আচ্ছা, এটা আমার পার্সোনাল মত আর কি, যে সত্যকেও চাপা দেয়া যায়। ওকে,
এ মিক্সচার অফ লাইস উইথ ট্রুথ অ্যাডস প্লেজার, বলা হচ্ছে সত্যের সাথে মিথ্যার যদি মিক্সচার করো তাহলে এটা আনন্দ দেয়। ধরো তুমি গিয়েছো হচ্ছে সুন্দরবনে, সুন্দরবনে গিয়ে একটা খসমস খসমস করলো, তুমি ওখানে দেখলা যে ওই একটা বন বন বিড়াল বা একটা বন্য মোরগ দৌড় মারলো। আচ্ছা ঠিক আছে, এটা তুমি এসে যদি বলো যে আরে ভাই আমি ওখানে গিয়েছিলাম, খসমস করলো, তাকিয়ে দেখি দেখি বড় একটা বন মোরগ, এটা ততটা আনন্দ দিবে না। বাট যদি বলো যে আরে গেছিলাম বিশাল একটা বাঘ দেখলাম একটা চোখের সামনে, খসমস করলো দেখলাম, আমাকে দেখে তো দৌড় মারলো, হ্যাঁ তোমাকে দেখে দৌড় মারলো এটা বন বিড়াল, এটুকু সত্য। বাট ওই যে বাঘের কথাটা বললা, এটা আরো অনেক অ্যামিউজিং হলো না, অনেক মানুষ আরে সর্বনাশ তাই। তো এটা বলতেছে সত্যের সাথে যদি মিথ্যার মিক্সচার করো, শুধু মিথ্যা বললেও কিন্তু অতটা মজাদার হবে না, বাট সত্যের সাথে মিক্সচার করতে হবে। হিয়ার বেকন স্পিক্স অ্যাবাউট ইমাজিনেশন, এখানে তিনি ইমাজিনেশন সম্পর্কে বলতেছেন। ইফ এ ম্যান হ্যাংস অন টু দ্য অ্যাবসোলিউট ট্রুথ অ্যান্ড ডাজন্ট অ্যালাউ ফ্যান্সি, হোপস অর ইভেন ডাউট, হি উইল বি আ মিলানকলি পারসন। বলা হচ্ছে যে যদি কোনো মানুষ সবসময় সত্যের উপরে থাকে এবং সে এর ভেতরে কোনো কল্পনা, তারপরে হোপ বা ডাউট এগুলো যদি মিক্সচার না করে বা এগুলোর ভেতরে না দেখে, তাহলে সে একটা মিলানকলি পারসন হবে। অর্থাৎ আমরা যদি সবসময় সত্যকে নিয়েই থাকতে চাই তাহলে একটা দুঃখের অবস্থা হয়ে যাবে না? যেমন ধরো তোমরা ওই যে গতদিন আমি উদাহরণ দিচ্ছিলাম সফোক্লিসের ইডিপাস, কিং ইডিপাস যদি একটু মিথ্যার ভেতরে থাকতো, সত্যকে উন্মোচন করতে না যাইতো, তাহলে সে পরাক্রমশালী কিং থাকতো। কিন্তু যখনই সে সত্যকে উন্মোচন করলো তখনই দেখলো যে সে একটা মিলানকলি পারসন হয়ে গেল। পোট্রে হ্যাজ অফার্ড বিন অ্যাকিউজড অফ বিং ফলস অ্যাজ ইট ইজ ফিল্ড উইথ ইমাজিনেশন। এবং পোয়েট্রির ক্ষেত্রে পোয়েট্রিকে বলা হয় যে এর ভেতরে যেহেতু ইমাজিনেশন রয়েছে সুতরাং এর ভেতরে মিথ্যা মিথ্যা রয়েছে, এবং এইটা বলে পোয়েট্রিকে দোষারোপ করা হয়ে থাকে। বাট ইট ইজ অনলি এ শ্যাডো অফ এ লাই, কিন্তু এইটা মূলত মিথ্যার একটা শ্যাডো মাত্র, এ রিফ্লেকশন অফ রিয়েলিটি, এবং এর ভেতরে সত্যের রিফ্লেকশন রয়েছে। হুইচ ইন ইটসেলফ ইজ আ রিফ্লেকশন অফ দ্য আইডিয়াল, এবং যেটা একই সঙ্গে একটা আদর্শের রিফ্লেকশন। মানে পোয়েট্রির ভেতরে সত্য এবং মিথ্যা দুইটাই রয়েছে, সত্যেরও রিফ্লেকশন রয়েছে, মিথ্যারও রিফ্লেকশন রয়েছে। যেমন ঠিক একটা বড় একটা ধরো যে আমরা যে মাংস কাটি না, এই একটা অস্ত্র ধরো, অস্ত্রের ভেতরে সত্য মিথ্যা দুটাই আছে। এই অস্ত্র দিয়ে তুমি মাংস কাটতেছো, ইটস বেনিফিশিয়াল এবং আইডিয়াল, এবং ওই অস্ত্রটা দিয়ে যদি তুমি কারো ঘাড়ে কোপ দাও তাহলে এটা কি আর ভালো থাকলো? তখন তখন এটা মিথ্যা বা খারাপের রিফ্লেকশন হয়ে গেল না? তো এটাই বলতেছে যে কবিতার ভালো খারাপ দুইটা সাইডই আছে, তোমাদের ওই ভালোর সাইডটা বেশি এবং ভালোর সাইডটাকেই নিতে হবে। বাট ইট ইজ নট দ্য লাই দ্যাট passes over the mind, but the lie that deeply sinks into the mind that hurts। বলতেছে যে কিন্তু ইট ইজ নট দ্য লাই, এটা মিথ্যা না, দ্যাট passes over দ্য মাইন্ড, মানে কবিতার ভেতর থেকে যে মিথ্যাটা আমাদের ভেতরে আসে সেটা আমাদের মনটাকে একেবারে পরিপূর্ণভাবে ধরে রাখতে পারে না। মানে মনটা কিছুটা থাকে, বাট পুরোপুরি একেবারে যে আমাদের মনকে আমরা মিথ্যা জিনিস শিখে বা মিথ্যার কথা চিন্তা করে আমরা যে হতাশ হয়ে যাই, এরকমটা হই না কিন্তু। বাট দ্য লাই দ্যাট ডিপলি সিঙ্কস ইনটু দ্য মাইন্ড দ্যাট হার্টস, কিন্তু যদি কারো মনের ভেতরে ওই মিথ্যাটা একেবারে ডিপলি ঢুকে যায় তখন সেই মন বা সেই মানুষটা হার্ট হতে পারে, সে মানুষটা তখন হচ্ছে কষ্ট পেতে পারে। যেমন ধরো তুমি চিন্তা করলা যে অতীতের কোনো হ্যাপি সাইট, মানে ওই যে অনেকটা ওই যে ড্যাফোডিল ফুলের মতো হ্যাপি কোনো সাইট তোমাকে মনে আনন্দ দেয়, এটা তুমি সত্যি সত্যি বিশ্বাস করে ফেললা এবং এটা একেবারে ধারণ করলা। ধারণ করে কি হলো, তুমি কোনো অন্যায় কাজ করতেছো, কোনো কষ্টের কাজ করতেছো, এরপরে তুমি কাজ করে আসার পরে তুমি ভালো ভালো কথা চিন্তা করতেছো, তাহলে কি হবে? তুমি একটা জায়গায় একটা মানুষকে ধরো শুয়ে দিয়ে চলে আসলা, মেরে ফেলে চলে আসলা, এবার এসে তুমি অতীতের ভালো ভালো ঘটনার কথা মনে করতেছো, তোমার মন কি শান্তিতে থাকবে? থাকবে না। তোমার যতই প্যান্সিভ মুডে থাকো, যতই ভালো ভালো জিনিসের কথা মনে করো, ওই ড্যাফোডিল ফুল, তারপরে তোমার গার্লফ্রেন্ড, তোমার হচ্ছে বয়ফ্রেন্ড, তোমার যত ভালো ভালো ঈদ পরবি, যত যার কথাই চিন্তা করো না কেন, তুমি একটা মানুষকে যে মেরে আসছো, তোমার হৃদয় তোমাকে দংশন করতে থাকবে না? তো এইটাতে তুমি কিন্তু ইয়ে হতে পারবে না। ঠিক এরকমই কবিতার কথা চিন্তা করে অনেক জিনিস করা যাবে না। তুমি যদি ওই যে তোমরা সামনে হয়তো তোমাদেরকে পড়াবো একটা কবিতা, স্কলার জিপসি, এটা তোমাদের আছে,
স্কলার জিপসির মতো যদি তুমি পড়াশোনা বাদ দিয়ে যদি স্কলার জিপসির মতো যদি তুমি বেরিয়ে পড়ো সত্যের সন্ধানে, তাহলে তুমি কি স্বাভাবিক জীবনে ফিরতে পারবা? আর তোমার জীবনটা স্বাভাবিক হবে? মানে ওই স্কলার জিপসি যখন পড়বো তখন দেখবা মানে একজন স্কলার তিনি সত্যের সন্ধানে ইউনিভার্সিটি ত্যাগ করে ওই যাযাবরদের পেছনে যাযাবরদের সাথে চলে গেছেন। যাযাবর বলতে ধরো ওই যে আমাদের বাংলাদেশে যেমন বেদে আছে না, বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়ায়, জায়গায় জায়গায় ছোট ছোট খোপ করে তারা বসবাস করে, তাঁবু টাঙিয়ে বসবাস করে, ওই রকম তাদের সাথে তিনি মিশে গেছেন। তো তাদের মতো, এবং তাকে তো রিয়েল লাইফে ফিরতে কখনো দেখা যায়নি। তো ওই লাইফটা যতই হোক ওই লাইফগুলো সুখের না। তো ব্যাপারটা এরকম যে কবিতাকে বিশ্বাস করে আবার একেবারে ঝাঁপ দেওয়া যাবে না। ওকে, তো আজকে এ পর্যন্তই রাখি, আর এটুকু তোমরা পড়ে নিও, ওই সামারিটাই বলতেছে, যার জন্য আর পড়িয়ে দিচ্ছি না, সময়ও নাই। ওভারঅল এইটা, সামনের দিন আমরা পড়বো হচ্ছে এর পরেরটা। সামনের দিন রয়েছে হচ্ছে কি রয়েছে দেখি, অফ প্ল্যান্টেশন রয়েছে। অফ প্ল্যান্টেশনটা শেষ করে ফেলবো সামনের দিন, মানে খুব বড় না, একবারই শেষ করে ফেলবো, তারপরের দিন মানে সিরিয়ালি পড়ে যাব। আমাদের মনে হতে পারে যে একটু টাইম বেশি নিচ্ছে, তবে উপায় নেই, সবগুলো এভাবেই পড়তে হবে। এভাবে পড়লে মনের ভেতরে থাকবে, আদারওয়াইজ থাকবে না। আচ্ছা, তো তোমাদের কিছু বলার থাকলে বলো, নইলে আমরা আজকে ক্লাসটা শেষ করে দেই, এবং সামনের দিনে ইনশাল্লাহ আবার হবে। স্যার এগুলো শেষ হইলে তারপরে কি কোশ্চেন পড়াবেন নাকি অন্য সাবজেক্টে যাবেন? এইগুলো বলতে এই যেভাবে পড়তেছি এগুলো, জি জি জি, হ্যাঁ এগুলো আমরা একবারে সবগুলো এভাবে শেষ করে ফেলবো আগে, সবার শেষে গিয়ে কোশ্চেন হবে। যেটা ওই যে তোমাদের সেকেন্ড ইয়ারে পড়িয়েছিলাম যেভাবে, যারা সেকেন্ড ইয়ারে ছিল, যে আগে আমরা মেইন এই টেক্সটগুলো, গল্পগুলো, স্টোরিগুলো, কবিতাগুলো আমরা আগে পড়ে ফেলি। স্যার ক্রিটিসিজমের তো অনেকগুলো কোশ্চেন পড়াইছেন, এই জন্য বললাম। ক্রিটিসিজমের এই জন্য পড়াইছি যে ক্রিটিসিজমের অত কিছু পড়ার নাই। আমরা যদি ওই টেক্সটটা পড়তে যাই তাহলে আলটিমেটলি আমাদের শুধু মাথা প্যাঁচ বাঁধবে, ওই জন্য ওইখানে ওইভাবে পড়াইনি, ওখানে কোশ্চেনগুলো পড়িয়ে গেছি। মানে ওখানে কোশ্চেনগুলো পড়লেই আমাদের মোটামুটি একটা ওই বইটার ভিতর কি রয়েছে এটা আমাদের আয়ত্তে চলে আসবে। তো এইগুলো, এই যে কবিতা টবিতার ক্ষেত্রে আমাদের শুধু কোশ্চেন পড়ে হবে না, এই জন্য এগুলোকে আমাদের ওই সবই পড়তে হবে। আমরা ক্রিটিসিজম অলরেডি শেষ করে ফেলেছি, তাই না? ক্রিটিসিজম অলরেডি শেষ করে ফেলেছি, হ্যাঁ। বাকি এগুলো আমাদেরকে আমাদের পরীক্ষার আগে আবার আমাদের রিপিট করতে হবে, বিশেষ করে ক্রিটিসিজম এবং লিঙ্গুইস্টিক্স, এটা রিপিট করতে হবে। আবার লিঙ্গুইস্টিক্সেরও তোমাদের কিছু পড়ানো হয়েছে, লিঙ্গুইস্টিক্স আমি আবার ধরবো, এটা শেষ করি, এটা শেষ করার পরে ধরবো। স্যার ভিক্টোরিয়ান পোয়েট্রি গুলো কি অনেক বড়? বাকি আছে, কোশ্চেন সাজেশন যেগুলো দিবেন কতগুলো তো বাকি আছে। হ্যাঁ বাকি আছে, ওগুলো সবই পড়বো আমরা। আচ্ছা, তুমি কিসের কথা বলতেছিলে? ভিক্টোরিয়ান পোয়েট্রি, কই ভিক্টোরিয়ান পোয়েট্রি? জি স্যার এগুলা কি অনেক বড় তাই বলতে? হ্যাঁ অনেক বড় বড় কবিতা, এই যেমন লক্সলি হল অনেক বড়, এননটা ছোট, লটোসিটার্স বড়, টিথোনাসটা ছোট। এখানে তো তাহলে এক মাসের বেশি সময় লাগতে পারে হয়তোবা। এখানে এক মাসের বেশি সময় লাগবে, মানে একটা করে কবিতায় আমরা একদিনের বেশি লাগাবো না। আর কবিতাগুলি যেমন এই যে লক্সলি হল অনেক বড়, এটা তো আমরা কবিতা পড়বো না, এটা তো সামারি পড়বো। এননটা ছোট, এটা আমরা হয়তো কবিতা পড়বো। টিথোনাসটা ছোট, কবিতা পড়বো। লটোসিটার্স আমরা কবিতা পড়বো না, কারণ এটা অনেক বড়, তখন আমরা এটা সামারি পড়বো। আমরা জাস্ট যেটা করতেছি যে একটা লেকচার শিট দিয়ে একদিন, একটা করে, একটার উপরে এক একটা লেকচার শিট হবে। আর আমরা তো বুঝতে পারবো যে কেবল ওই যে তোমাদের এক মাস গেল হচ্ছে পরীক্ষা শেষ হলো তোমাদের সিনিয়রদের, আমরা বুঝতে পারবো যে আমাদের যদি দেখা যায় সিলেবাস কমপ্লিট করতে কষ্ট হয়ে যাচ্ছে বা কষ্ট হবে, তখন সেভাবে আমরা রান করবো আর কি। তখন হয়তো একটু সময় বেশি দেব, বা এখন যেরকম মাঝে মাঝে অনেক উদাহরণ দেই, অনেক গল্পও বলি, তখন ওরকম গল্পও আর হবে না। থার্ড ইয়ারের সিলেবাসটা অনেক বড় ফোর্থ ইয়ারের তুলনাতেও। স্যার নন ফিকশনাল প্রোসের ক্ষেত্রে তো একদিনে মানে হচ্ছে না, সেক্ষেত্রে ভিক্টোরিয়ান পোয়েট্রিতে একদিনে হবে? হ্যাঁ একদিনে হবে, যেমন এই যে ধরো এননটা আমাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে এই আর কি। এই যে এননটা পড়তে আমাদের একদিনে হয়ে যাবে, টিথোনাস পড়তে একদিনে হয়ে যাবে। হয়তো লক্সলি হল আমরা চেষ্টা করবো একদিনে, যদি না হয় তাহলে 2 দিন লাগবে। লটোসিটার্স হয়তো 2 দিন লাগবে। তবে একটা জিনিস এটা কি, যে যখন তোমরা এই কবিতাগুলো ভালো করে পড়বা তখন তোমাদের ওই প্রশ্নগুলো পড়তে সুবিধা হবে, আর প্রশ্নগুলো আবার তখন যাতে একবারেই হয়ে যাবে। আর একটা জিনিস, আমরা যখন প্রশ্ন পড়বো তখন চেষ্টা করবো হচ্ছে একদিনে 2টা করে প্রশ্ন পড়ার। থার্ড ইয়ারে যেটা আমি করেছিলাম, একদিনে 2টা করে প্রশ্ন পড়েছি, এটা করে দেখা যায় যে হয়ে যায়। আর
এইসব কবিতাগুলো ভালো জানা থাকলে, স্টোরিগুলো ভালো জানা থাকলে কবিতা ওই প্রশ্নগুলো পড়তেও তখন ইজি হয়ে যায় থার্ড ইয়ারে। স্যার আমাদের লিঙ্গুইস্টিকের কি হবে, মানে ওটা নিয়ে কি প্ল্যান? ওইটাতে পড়তে হবে, উপায় নেই। কি আর প্ল্যান হবে? ওইটা আমরা লিঙ্গুইস্টিক্স কিছুদিন পড়েছি, কিছুটা পড়েছি আমরা, বাকি আরো যেগুলো আছে সেগুলো আমরা সাজেশন অনুযায়ী পড়বো। সাজেশন আমি তোমাদের সব দিয়ে দিয়েছি, কিন্তু গতকালকে ভিক্টোরিয়ান পোয়েট্রি দেওয়ার মাধ্যমে আমি সব দিয়ে ফেলেছি। তোমরা এইখানে গেলে সাজেশনগুলো পাবা আমাদের ওয়েবসাইটে, এখানে সবগুলোই দিয়ে দিয়েছি এবং এই সাজেশনটাই আমরা ফলো করব। স্যার কত বছর ছিলেন? জি, আপনি রাজশাহীতে কত বছর ছিলেন, মানে কোন সাল থেকে কোন সাল? রাজশাহীতে 2004 থেকে 2014 সাল পর্যন্ত ছিলাম। মানে রাজশাহীতে আমি অবশ্য যখন যেখানে গেছি তখন আমার পিছে পিছে আমার ফ্যামিলি গেছে আর কি পড়াশোনার জন্য। তো আমি নাটোরে ছিলাম, নাটোর শহরে ছিলাম আর কি, শহরে ছিলাম 2-3 বছর। এইটা হচ্ছে, তারপর ওখান থেকে আবার রাজশাহী গেছি, রাজশাহী আবার আমার ফ্যামিলি। রাজশাহী গিয়ে আমি প্রথমে অবশ্য 4-5 বছর ইয়েতে ছিলাম ওই হোস্টেলে, তারপরে আমি ওখান থেকে আবার ফ্যামিলিতে। স্যার আমাদের সেট সাজেশন তো বের হয়ে গেছে, তো এক্সামের আগে কি ব্রিফগুলো দাগাই দিবেন নাকি এর ভিতরেই? সেট সাজেশন কিনলে ব্রিফ দাগানো লাগবে না, কারণ ব্রিফ তো মানে ওইটা কি কেনা স্যার খুবই জরুরি? মানে আপনি তো অলরেডি সাজেশন দিয়েছেনই। ওইটা ওই যে ব্রিফের জন্যই কিনতে হবে। যদি মনে করো যে ব্রিফের জন্য কিনবো তাহলে কিনতে পারো। আরও একটা বিষয় আছে, আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিব, অন্যান্য আরো ইয়ে দিব, থার্ড ইয়ার একটু বেশি পড়া দিব আর কি। আমি এই ইয়েগুলো শেষ হলেই পড়া দিব, তখন দেখবা যে আমি তো ভাবতেছিলাম যে আপনি ব্রিফগুলো দাগাই দিবেন, ওগুলাই পড়বো। হ্যাঁ, আমি ব্রিফের ছবি তুলে দিতে পারবো আর কি। আর ব্রিফগুলো যেটা হয় যে ওই একই জিনিস প্রতিবারের বইতেই থাকে। তবে আমি যেটা বলি যে একটা বই কিনো, কারণ ওইটা তো পুরো ইয়ারের জন্য একটাতে হয়তো 150-200 টাকা লাগবে। ঠিক আছে স্যার, কিনে ফেলো, কারণ আফসোস রাখা যাবে না। ওটা যদি কিনে ফেলতাম আজকে হয়তো কমন পাইতাম। যেটাই যে এবারের থার্ড ইয়াররা করেছে, কিন্তু দেখা যায় যে ব্রিফ পড়েনি এবং পরে যায় কমন পায়নি অনেকেই। তো তখন বলতেছে যে ব্রিফ এত কঠিন, কিন্তু সবই কিন্তু সেট সাজেশনের ভেতরে আছে, বাট সেট সাজেশন থেকে আসছে। কিন্তু অনেকেই সাজেশন কিনেনি বা পড়েনি, বা যেটা হয়েছে প্রথম 1-2টা পরীক্ষার পরে অনেকে এবার তো শুনলাম যে আপনার সেট সাজেশনের ভিতরে অনেকগুলো কোশ্চেনের অ্যানসারও নাকি অ্যাড করছে শর্টের। তাহলে তো এটা অনেক ভালো, এটা যদি করে থাকে তাহলে অনেক ভালো। আর শর্টের কিছু অ্যানসার আমি দিব। আমি এই যে ওই গতদিনে তোমাদেরকে বললাম না যে কিছু আছে হয়তো বিভিন্ন ওয়েবসাইট থেকে নিব, কিছু আমি তৈরি করব, কিছু এআই বেসড অ্যানসার তৈরি করে দিব। এআইতে কিছু অ্যানসার ভুল দেয়, কিন্তু আমি তো ওগুলো সব চেক করেই দিব, ওগুলোও তোমরা লিখতে পারবে। হচ্ছে আপনার এই যে ফোর্থ ইয়ারের যে সাজেশন দিয়েছেন, তো হচ্ছে এটা থেকে মানে আপনার সাজেশন থেকে কেমন কোশ্চেন কমন হচ্ছে? ফোর্থ ইয়ারের এই যে 3টা পরীক্ষা হলো, এই যে আজকে একটা পরীক্ষা হয়েছে, এখান থেকে আজকেও লেভেল নাকি যেন, আচ্ছা আজকে যে মডার্ন ড্রামা হয়েছে আজকেও কমন পড়েছে। তোমরা চেক করবা, তোমরা একটা প্রশ্ন নিয়ে চেক করবা, তাহলে তোমরা খুঁজে পাবে। আজকে মনে হয় 6টা মনে হয় কমন পড়েছে, আগের 2 দিনেও 6টা-7টা করে কমন পড়েছে। ফোর্থ ইয়ার অত কঠিন করবে না। শর্ট কোশ্চেন না হচ্ছে শর্ট কোশ্চেন? আমি এর আগে শুধুমাত্র এই ব্রড কোশ্চেনেরই সাজেশন দিয়েছি, এই অন্তত ফোর্থ ইয়ার বা তোমাদের ক্ষেত্রেও। কিন্তু এবার যেমন আমি শর্ট এবং ব্রড দুটাই দিচ্ছি, কিন্তু এর আগে আমি সবসময় শুধুমাত্র পার্ট সি এর দিয়েছি। এই জন্য দেখো, এই জন্য পার্ট সি এর কথা বলতেছি, এই যে আমি শর্ট দেইনি, হ্যাঁ শুধুমাত্র ব্রড দিয়েছি। আগের বারও শুধুমাত্র ব্রড দিয়েছিলাম। তো এটা চেক করবা যে কতটা কমন পড়তেছে। স্যার আমাদের কি আজকে শর্ট কোশ্চেন দিয়েছেন? আজকে যেমন কমন হ্যাঁ দিয়েছি, সবগুলোরই শর্ট কোশ্চেন দিয়েছি। যেমন ধরো এখানে আজকে এটা কমন পড়েছে, হ্যাঁ, তারপরে এইটা কমন পড়েছে, এটার এই যে এইটা পড়েছে, মানে একই জিনিস তো পুরোটাই। তারপরে এখান থেকে একটাও কমন পড়েনি। এখান থেকে গতবার 3টা দিয়েছে, এবারও 3টা ছাড়া বাকিগুলো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু এর ভেতরে ক্রিয়েটিভ প্রশ্ন করেছে। তারপরে এখান থেকে যেমন এই প্রশ্নটা এবার কমন পড়েছে। তারপরে স্যার একটা কোশ্চেন ছিল, এইটা এবং এই যে এইটা কমন পড়েছে। হার্ড ইয়ারের মতো কি মানে ফোর্থ ইয়ারেও কি এবার হচ্ছে কোশ্চেন প্যাটার্ন ঘুরাই দিছে? না, এবার ডাইরেক্ট কোশ্চেন পড়তেছে। আচ্ছা, ডাইরেক্ট মানে ফোর্থ ইয়ার অত কঠিন করে না, থার্ড ইয়ারটাই সব মানে যা ইচ্ছা তাই করে।
ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সহজ বা ছেলেপেলে নতুন বলে করে না, আবার আমাদের জন্য বাস আসতেছে হ্যাঁ এই জন্য একটু বেশি বেশি পড়তে হবে, থার্ড ইয়ার একটু বেশি পড়তে হয়। আচ্ছা তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই রাখি, আমাদের জন্য আবার হ্যাঁ স্যার যে সাবজেক্ট পড়া মেন সেকশনে এটা যে কি সাবজেক্টগুলো আছে ওগুলোর কিছু কিছু বোর্ড এখন থেকে দিবেন নাকি আরো পরে দিবেন? হ্যাঁ আমি দিব। এখন দিলে আমাদের সুবিধা করতে পারতাম। আচ্ছা আমি দেখি, আমাকে তো ওগুলো তৈরি করতে হবে, আমার কাছে সব রেডি নাই, আমি তো আগে কখনো দেইনি বুঝনি, আগে কখনো দেইনি। তবে আমি এটা করতে পারি যে হয়তো যেদিন যেটা যেহেতু সাজেশন দিয়ে দিয়েছি, যেদিন যেটা পড়াচ্ছি সেই রিলেটেড হয়তো ব্লগটা দিয়ে দিলাম এরকম, এটা এটা করলে সবথেকে ভালো হবে। আচ্ছা আমি তাহলে একটু জি স্যার এইটা করলে বেটার হয়। আচ্ছা আমি একটু সময় তাহলে বের করি। তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত, আমাদের ফার্স্ট ইয়ার আবার ওয়েট করতেছে, তো তো ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।